আজকে আমরা বাস্তব সংখ্যার অনুশীলনীগুলো নিয়ে আলোচনা করব। অনুশীলনী যেগুলো প্রশ্ন আছে সেগুলো সমাধান। প্রথমে কয়েকটা বহু নির্বাচনী আছে। তো প্রথম বহু নির্বাচনীতে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আমরা একটু জেনে নিই যে কোনটা অমূলদ। এটার জন্য যেই সংখ্যাগুলোতে কোনো কণিক আছে সেগুলো সবগুলোই মূলদ। এটা আমরা মাথায় ঢুকাই নিবো আর কি। মানে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো কিভাবে, আমরা গত ক্লাসে শিখেছি যে যতগুলোর উপর কোনো কণিক আছে ততগুলো নিচে নয়, এখানে পৌনঃপুনিকের পরে দশমিকের পরে পৌনঃপুনিকের আগে অনাবৃত্ত অঙ্ক সংখ্যক জিরো, পুরোটা অঙ্ক থেকে পৌনঃপুনিকের আগ পর্যন্ত বিয়োগ। তার মানে এটা 3/9 অর্থাৎ 1/3, অর্থাৎ এটা একটা মূলদ সংখ্যা। তার মানে যতগুলো পৌনঃপুনিক আছে এইরকম সংখ্যা আমরা পাবো সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে এটা অ্যান্সার না, এটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমরা পেলাম যে এটা হচ্ছে মূলদ সংখ্যা, তার মানে এটা অ্যান্সার হবে না। এরপরে এটা যদি আমরা রুটের মান বের করি তাহলে 4/3 পেয়ে যাই, তার মানে এটা একটা মূলদ সংখ্যা। আবার এটাকে যদি আমরা একটু ভেঙে দেখি তাহলে 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি 8 কে, আর নিচে 27 কে লেখা যায় 3 টু দি পাওয়ার 3। আর এটার উপর পাওয়ার আছে 1/3। তার মানে এটার যদি আমরা ক্যালকুলেশন করি 2/3 আছে, যেটাও একটা মূলদ সংখ্যা। তার মানে এখানকার অ্যান্সার হচ্ছে গ, যেটা হচ্ছে 5/√3। এটা হচ্ছে অমূলদ সংখ্যা। পরের প্রশ্ন বলছে যে এবিসিডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ হবে। আমরা এরকম একটা উদাহরণ নিয়ে কাজ করেছিলাম। তো সাপোজ আমরা এখানে যদি সংখ্যা ধরে নিই 1 2 3 4, চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এদের কি বলছে, এদের সাথে মানে কি করলে আর কি কোনটা পূর্ণবর্গ হবে। তো তাহলে এখানে সবগুলো দেখুন গুণ করেছি, তো আমরা সবগুলো যদি গুণ করি তাহলে এখানে পাই 24। তো আমরা জানি যে 25 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এর সাথে এক যোগ করে দিলেই এটা পূর্ণবর্গ হয়ে যাবে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে গ। তারপরে 3 নম্বরে বলছে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। তো আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7, অর্থাৎ চারটা। তারপরে বলছে যে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট মানে ধনাত্মক ঋণাত্মক সকল অখণ্ড সংখ্যা। এটা এখানে আছে, এবং এখানে দেখুন এখানে -1 নাই, তারপরে এখানে দেখুন এখানে -2 নেই। আর এটা তো সবগুলো পূর্ণ সংখ্যা কিন্তু সসীম সেট। আর পূর্ণ সংখ্যার সেট, সকল পূর্ণ সংখ্যার সেট তো হচ্ছে অসীম সেট। তার মানে এটা হচ্ছে অ্যান্সার খ। তারপরে বাস্তব সংখ্যার ক্ষেত্রে এখানে একে বলছে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। বাস্তব সংখ্যার ক্ষেত্রে তো আমরা যদি একটা বিজোড় সংখ্যা নিই, সহজ এক, এটার বর্গ হচ্ছে 1। 3 যদি নিই এটার বর্গ হচ্ছে 9। 5 যদি নিই এটার বর্গ হচ্ছে 25। দেখতে পাচ্ছি সবগুলা বিজোড় সংখ্যার বর্গই আমরা বিজোড় সংখ্যা পাচ্ছি, তার মানে 1 হচ্ছে সত্য। এটা ঠিক আছে। তারপরে দুটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। দুটি জোড় সংখ্যার গুণফল, সাপোজ আমি 2 আর 4 নিলাম, তাহলে এটার গুণফল হচ্ছে 8। এখন 8 এর গুণিতক গুণিতক হচ্ছে কোনগুলো, 8, 16, এরপরে 24, তারপর 32, এগুলো সবগুলো হচ্ছে জোড় সংখ্যা, তার মানে এটাও ঠিক আছে। এরপরে পূর্ণবর্গ 9 এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। পূর্ণবর্গ 9 এরকম একটা সংখ্যা হচ্ছে সাপোজ 12। তো 12 এর যদি আমি বর্গমূল নিই এটার মান আসবে এইরকম যে 2√3, যেটাকে শর্টকাটে আমি লিখতে পারি। তো এটাকে কোনোভাবেই আমরা ওই p/q আকারে যেটা আমরা লিখেছিলাম ওইভাবে, মানে কোনো পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা আকারে আমরা লিখতে পারবো না। তার মানে এটা হবে না, অর্থাৎ এখানকার অ্যান্সার হচ্ছে 1 আর 2, অর্থাৎ ক। এরপরে আমরা 6 নম্বর বহুনির্বাচনীতে চলে যাই। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। আমরা এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা একদম ডিরেক্ট সংখ্যা নিই, যাতে অপশন চেক করা সহজ হয়। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল, ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি নিই 1 2 3, এর গুণফল কত, 6। 6কে একমাত্র এখানটা 6 দ্বারাই ভাগ যাবে। আবার যদি আমরা এটাও না নিই 2 3 4, এর গুণফল হচ্ছে কত, 24, যেটাকে 6 দ্বারা ভাগ করা যাবে। তার মানে এখানকার অ্যান্সার হচ্ছে খ। তারপরে দেখুন 7 নম্বরে এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে। এরা দুইটা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। সবাই আমি ধরে নিলাম 2 আর 4, দুইটার উপর যদি বর্গ করি নিশ্চয়ই এগুলো হবে জোড় সংখ্যা, তার মানে এগুলো অ্যান্সার হবে। এরপরে এখানে দেখুন যেহেতু a² একটা জোড় সংখ্যা হবে, মনে করো যে 2², তাহলে এটা 4 এর সাথে এক যোগ করলে এটা বি, তাহলে অ্যান্সার হচ্ছে গ। এরপর 8 নম্বরে এ ও বি দুটি পূর্ণ সংখ্যা বলে a² + b² এর সাথে কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সাথে টু এ বি যোগ করলেই আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান পাই এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এর অ্যান্সার হচ্ছে ক। এরপরে 9 নম্বরে বলছে প্রমাণ করা যে প্রতিটি সংখ্যা অমূলত। আমি যখন √2 একটি অমূলত সংখ্যা পড়াই, একটা উদাহরণ দেওয়া ছিল এখানে প্রতিক্রিয়া হিসেবে, তখনই বলেছিলাম যে এইগুলো আসতে পারে। তো আমরা উপরের দিকে যদি যাই তাহলে দেখতে পাবো একদম শুরুর দিকে এই যে এখানে শুরুতে পড়ানো হয়েছিল যে √2 একটি অমূলত সংখ্যা। তো এখানে দেওয়া আছে √5, √7, √11, আর আসতে পারে √13। যাই আসুক না কেন, এখানে 2 এর জায়গায় জাস্ট 5, 7, 11, 13 এগুলো বসাই দিলেই যা আছে হুবহু সেম, আর কিছু না। আর এটা তো আমি বুঝিয়েছি একটা ক্লাসে, সো আবার নতুন করে বুঝাচ্ছি না। তাহলে পরের প্রশ্ন আমি চলে যাবো। এখানে 9 নম্বর, তাহলে আপনারা বাসায় চেষ্টা করুন, করা সম্ভব, কেননা জাস্ট 2 এর জায়গায় এখানে 5, 7, 11 এগুলো দিয়ে দিলেই হবে। এরপরে 10 নম্বর, 10 নম্বরে বলছে 0.31 আর 0.12 এই দুইটার মধ্যে দুটি অমূলত সংখ্যা বের করতে বলছে। 0.12 আর একটা হচ্ছে 0.31। আমরা জানি 0.31 বড়। তো আমরা এখান থেকে এদের মধ্যে থাকবে এরকম দুটো অমূলত সংখ্যা বের করতে হবে। তো অমূলত সংখ্যা বের করার ক্ষেত্রে আমি বলেছিলাম যেগুলা রিপিটেশন হয়, দশমিকের পরে বারবার আসা সংখ্যাগুলো উল্টো পাল্টা ভাবে আসে, সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা। যেমন এখানে যদি আমি এইটার বদলে এটা চাইতে বড়, সাপোজ 1, 2, 0, 1, 0, 0, 1 এরকম নিই, কিংবা এরপরে 0, 2, মানে এমন ভাবে নিব যাতে রিপিটেশন বোঝা না যায়, রিপিটেশন যাতে না হয়, কোনো এমন ভাবে হয়, অর্থাৎ উল্টো পাল্টা ভাবে সংখ্যাগুলো আসতে থাকে। তো সেটাই হচ্ছে অমূলত সংখ্যা। তাহলে এ যদি ধরি তাহলে এ একটা হচ্ছে অমূলত সংখ্যা। আবার যদি বি নিই আমি, সেম ভাবে এখানে যদি মনে করুন আমি এরকম 1, 2, 3, 4, দেন করে 0, 0, 6 উল্টো পাল্টা ভাবে যদি আসতে থাকে, সেগুলাই হচ্ছে অমূলত সংখ্যা। তাহলে এখানে এ বি দুইটাই অমূলত সংখ্যা হয়ে গেল। তারপরে এখানে ক নম্বরে বলছে যে 1/√2 আর √2 এর মধ্যে একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যা বের করতে। তো আমরা একটু ওয়ার্ড ফাইলে চলে যাই। 1/√2 এটা যদি আপনি ক্যালকুলেটর দিয়ে মানটা বের করেন, মানটা এরকম একটা মান আসে, এরপরে আরো কিছু মান আসবে। আর √2 এর মানটা আছে 1.41421356 এরকম একটা মান আসে। তো আমাদেরকে নিতে হবে এটা থেকে এটার মধ্যে একটা মূলদ একটা অমূলদ। তাহলে এমন একটা সংখ্যা আমি লিখবো যেটা এটার চাইতে বড় হবে কিন্তু মূলদ। তাহলে কি লিখতে পারি আমি? এটার মান তো আমি জানি এটা, তাহলে এমন কিছু লিখবো যাতে রিপিটেশন হয়। তাহলে 7, 1, তাহলে এটা চাইতে বড় হয়ে গেল। তারপরে 2 এবং 1, 1, 1, 2 এই যে রিপিটেশন আসছে, তার মানে এটা একটা মূলদ সংখ্যা, কিন্তু যেটা হচ্ছে √2 এর চাইতে ছোট। তাহলে এটা কিন্তু একটা আমি মূলদ সংখ্যা লিখলাম। এখন যদি আমি অমূলদ বের করতে চাই, অমূলদ নিব, তাহলে কি লিখবো? এর চাইতে বড়, সাপোজ এইটা নিলাম, 8, এবং র্যান্ডমলি মান আসবে 0, 0, 1, 2 এইরকম, যেটা কোনো রিপিটেশন আসবে না। তো এটা হচ্ছে অমূলদ, আর উপরেটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে 10 নম্বর শেষ। এরপরে প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ হচ্ছে একটা বিজোড় সংখ্যা। বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ হচ্ছে একটা বিজোড় সংখ্যা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ। এখন আমি যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যাটা ধরে নিলাম 2n+1। এখানে n কে আপনি ন্যাচারাল নাম্বারের মধ্যে রাখতে, এটা একটা বিজোড় সংখ্যা। n এর যাই মান বসান আপনি এখানে বিজোড় সংখ্যা পাবেন। তার মানে বলেছে যে এটা বর্গটা বিজোড় সংখ্যা হবে, এটা দেখাতে হবে। যদি আমি বর্গ করি, তাহলে এটাকে বি ধরে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলে দিলাম। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, কিন্তু বর্গ করে নিই 4n স্কয়ার প্লাস 4n প্লাস 1।
এখন প্রথম দুইটা থেকে আমি যদি 4n কমন নিই, তাহলে এখানে n+1 থাকে। এখন এখানে একটু খেয়াল করার বিষয় আছে, সেটা হচ্ছে যে এই জায়গাটাই দেখুন, n কে আমি রেখেছি কোথায়, ন্যাচারাল নাম্বারের মধ্যে। তার মানে n এর মান আমি বসাতে পারবো কোনগুলো, 1 2 3 4 এর। আপনি যদি এখানে 1 বসান, তাহলে পাবেন এখানে এইটুকুতে 2 পাচ্ছেন, আর এইটুকুতে 4 × 1, তার মানে 4, তার মানে 4 × 2 = 8 আর কি আসছে 8, এখানে 1, অর্থাৎ 9 পাচ্ছেন। n সমান যদি আপনি 1 বসান, তাহলে এই টোটালটার ভ্যালু হচ্ছে 9, তার মানে একটা বিজোড় সংখ্যা। তাহলে সেম ভাবে আপনি যদি 2 বসান, তাহলে 4 × 2, 2 + 1 + 1, তাহলে এখানে কত হচ্ছে, 24 + 1 মানে 25, অর্থাৎ এটা একটা বিজোড় সংখ্যা। তার মানে আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে যে একটা বিজোড় সংখ্যার বর্গ হলে বিজোড় সংখ্যা আসে। এরপরে বলছে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, এটা প্রমাণ করতে হবে। তো আমরা দুটি ক্রমিক জোড় সংখ্যা নিই, 2n আর 2n+2, এই দুটো হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা, যেখানে n বিলংস টু আমি ন্যাচারাল নাম্বার কথা। তাহলে এদের গুণফল নিশ্চয়ই 8 দ্বারা বিভাজ্য হবে, 2n × 2n+2। তাহলে এখানে যদি গুণ করি 4n² + 4n, এখানে 4n যদি আমি কমন নিই, তাহলে n+1। এখন এখানে n এর মান যদি আপনি 1 বসান, 1 বসালে পাবেন 8। n ইকুয়াল যদি 1 হয়, তাহলে এটা টোটালটার ভ্যালু আসবে 8। আবার যদি n ইকুয়াল 2 হয়, তাহলে এখানে ভ্যালু আসছে কত, 24। তো এইভাবে করে আপনি যদি n এর মান 3 4 5 বসাতে থাকেন, সবগুলো দেখবেন যে 8 দ্বারা ডিভিজিবল, অর্থাৎ ভাগ করা যাচ্ছে। তার মানে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, এটাও প্রমাণ হয়ে গেল। এরপরে আমরা একটু অঙ্কে চলে যাবো এখানকার, যে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। অর্থাৎ কিছু না, ভাগটা করতে হবে আপনাকে, তারপরে যেটা রিপ্লেসন হবে সেটা আপনাকে কোনো কোনো দ্বারা প্রকাশ করতে হবে। তো ওখানে 1/6 ছিল, কোন নম্বরটাই আমি করছি, 1 কে ভাগ করতে হবে 6 দ্বারা। তো নিশ্চয়ই এটা সম্ভব না, তার মানে আমাকে এখানে দশমিক নিতে হবে, এখানে 10 নিন। এরপরে তাহলে ভাগ করবো একদম নর্মাল নিয়ম, 4, এখানে 0 আসবে, এরপরে 6, 36 আসলো, এরপরে আবার 4, আবার 0, আবার 6। এই যে দেখুন রিপিট কিন্তু হওয়া শুরু হয়েছে হবে, মানে আবার 4 আসবে, আবার এরকম হতেই থাকবে বারবার। তার মানে 6 এখন আসতেই থাকবে আসতেই থাকবে, এটা চলতেই আসবে। অর্থাৎ আমরা তাহলে এটাকে আবদ্ধ দশমিক ভগ্নাংশে প্রকাশ যদি করতে চাই, তাহলে হয়ে গেল 6 এখানে উপরে কোনো কোনো, এটাই হলো 1/6 এর আবদ্ধ দশমিক ভগ্নাংশে প্রকাশ। এভাবে করে এইভাবে করে এই যে বাকিগুলো আপনাকে করতে হবে। এখানে যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে, আপনাকে এটাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। 9 এর সাথে 3 গুণ করে 2 যোগ করে দিতে হবে, 3 9 27, আর 2 হচ্ছে 29, 29/9, এটাকে আপনাকে ভাগ করে দিতে হবে। সেম ভাবে এটা করতে হবে। তারপরে এখানে 13 নম্বরে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, সাধারণ ভগ্নাংশ, এখানে কোনো কোনো কাছে সাধারণ ভগ্নাংশ। আমি ক নম্বরটা নিচ্ছি, সাধারণ ভগ্নাংশ কত ছিল, আবৃত্ত দশমিক ভগ্নাংশ এটা। সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে আমরা শর্টকাট নিয়ম তো জানি, যতগুলো পৌনঃপুনিক আছে ততগুলো নিচে নয়। পৌনঃপুনিক আর দশমিকের মাঝে অনবৃত্ত যতগুলো অঙ্ক থাকবে ততগুলো জিরো, এখানে নাই, তার মানে জিরো পাবেন। এরপরে পুরো সংখ্যাটা লিখে ফেলবো পৌনঃপুনিক দশমিক ছাড়া। এরপরে বাদ দিব আমি পৌনঃপুনিকের আগটুকু, যতটুকু আছে, জিরো আছে জিরো, তার মানে 35/99। এটাই হচ্ছে এই সংখ্যার সাধারণ ভগ্নাংশে প্রকাশ। ঠিক সেম ভাবে বাকিগুলো করতে হবে। এরপরে আসে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ। সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ, তো আমি একটু হোয়াইট বোর্ডে চলে যাই। হোয়াইট বোর্ড হিসেবে আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করছি। তো ক নম্বরে ছিল 2.233 উপর পৌনঃপুনিক, আর আরেকটা ছিল 5.233, এই দুইটার উপর পৌনঃপুনিক। এই দুইটাকে আমাকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, যাতে কিরকম দেখতে মনে হয়। তো আমি একটু উপর নিচে লিখবো। এখন দেখুন,
প্রথমে আমাদেরকে খেয়াল করতে হবে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা, এখানে একটা আছে, এখানেও একটা। কিন্তু যদি এক জায়গায় একটা এক জায়গায় দুটো এরকম থাকতো, তো এখানে এখানে যতগুলো থাকবে, এখানে একটা আছে, এখানেও একটা, তার মানে একের একের মধ্যে বলবো এক, মানে একের একের মধ্যে তো একই আছে, একটাই আছে, তার মানে একটা করেই প্রতিটাতে আমাদের অনাবৃত্ত অঙ্ক থাকবে। কিন্তু যদি এরকম হতো যে একটাতে এক, একটাতে দুই, একটাতে তিন, তাহলে যেটা বড় থাকতো ততগুলা অঙ্ক নিতে হতো আমাকে অনাবৃত্ত অঙ্ক। যেহেতু এখানে একটা আছে, সো একটা করে দুইটাতেই অনাবৃত্ত অঙ্ক থাকবে। এরপরে মনে মনে কাছে এইরকম অঙ্কগুলা, এখানে একটাতে আছে, প্রথমটাতে একটাতে, পরেরটাতে দুইটাতে, এটার লসাগু করতে হবে। তো লসাগু এখানটা হচ্ছে দুই, তার মানে দুইটা করে থাকবে যেটার উপর কোনো করে থাকবে। তাহলে তিনকে তো আমি বারবার লিখতে পারবো, তাহলে এই দুইটার উপর কোনো করে লিখতে হবে। আর এখানে 3 5 এর উপর কোনো। এই যে দেখুন এখন দেখতে একই রকম হয়ে গেছে, আর অনাবৃত্ত অঙ্ক সংখ্যা, কোনো কোনো কলা অঙ্ক সংখ্যা, গুলো সবগুলো সমান। এটাই হচ্ছে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এটা প্রকাশ হয়ে গেলে আমরা পরবর্তী অঙ্কে যাব। বাকিগুলো এইভাবে করেই করতে হবে সব। তারপরে এখানে যোগ করতে বলা হয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ। আমরা পরবর্তী ক্লাসে এই যোগ বিয়োগ গুণ ভাগগুলো করবো, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে অনুশীলনীটা, আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে শেষ করতে